গল্পনীর এপিসোড 18। আজকের গল্প কাঞ্চনা। পরের দিন ওকে নিয়ে ওর মা ঘুমোলো। একটা সময়ের পর ওর মায়ের ঘুম ভেঙে গেল কিছু একটা শব্দের কারণে। নিভতে থাকা লণ্ঠনে ঘরটা আবছা আবছা আলো। তখন সে আলো আধারের মাঝে এসে দেখতে পেল আমাদের কাঞ্চনা উঠে দাঁড়িয়ে যন্ত্রের মতন হেঁটে যাচ্ছে দরজার দিকে। সে পিছন থেকে ডাকলেও সাড়া দিচ্ছে না, শুনতেই পাচ্ছে না। ঘড়ির মতো যেন এগিয়ে চলেছে। দরজার বাইরে গিয়ে তখন কাঞ্চনা সিঁড়ির দিকে এগোচ্ছে। চারিদিকে লন্ডনের কাঁপা কাঁপা আলো, মাঝখান দিয়ে কাঞ্চনা কি অদ্ভুতভাবে হেঁটে চলেছে। বাইরে ঝিঁচি ডাকছে তারস্বরে। সারা বাড়ি ঘুমিয়ে, সাথে কারোর একটা খুব ফ্যাকাশে কণ্ঠ বাতাসে ভেসে আসছে। এসো কাঞ্চনা, এসো। আরো আছে, এসো। আমি প্রতীক্ষিত কাঞ্চনা, এসো এসো আমার কাছে। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট। সেটা হচ্ছে, আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। চারি এসে দরজা খুলল। আসুন কাকাবাবু, ভেতরে আসুন, বাবা অপেক্ষা করছেন। ওর হাতে গরম গরম জিলিপিগুলো দিলাম। তারপর ভেতরের দিকে ঢুকে গেলাম। বৈঠকখানা বেশ শান্ত। বাইরে ঝিঁঝি ডাকছে। অনেক দূর থেকে একটা পেঁচার ডাক ভেসে আসছে এক নাগাড়ে। কি একটা পোকা রিন রিন শব্দ করেই যাচ্ছে। গভীর নীরবতার জন্য আজকে আমাদের হাঁটার শব্দ একটু বেশি যেন শোনা যাচ্ছে। ঠাকুর মশাই নাকি আমাদের জন্য অপেক্ষা করছেন, দেখলে তো কি বলল চারি? ভায়া, আমাদের তো আর অবাক হবার মতো কিছুই নেই। উনি কি পারেন আর পারেন না সেটাও তো এতদিনে আমাদের অনেকটাই জানা হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ সেটাই তো, চলো গিয়ে দেখি কিভাবে অপেক্ষা করছেন। আমরা বৈঠকখানার দরজা খুললাম। দরজা খোলার শব্দটাও আজ যেন একটু বেশি কানে লাগলো। ভেতরে ঢুকে দেখি থমথমে ঘরটার ভেতরে তক্তপোষের ওপর তারানাথ জ্যোতিষী চোখ বুজে আছেন। এক পাশে রাখা লণ্ঠনের আলোয় তার মুখের একদিকটা দেখা যাচ্ছে, অন্য দিকটা দেখা যাচ্ছে না। মনে হলো খুব মন দিয়ে গভীর চিন্তায় মগ্ন আছেন। আমরা সবে মাত্র ঢুকেছি। উনি মৃদু কণ্ঠে বলে উঠলেন, বসো। আমি আর কিশোরী চুপচাপ বসে পড়লাম। নীরবতা যেন আরো বেড়ে চলেছে। লণ্ঠনের আলোটা আমি তাকিয়ে দেখছি, তার মৃদু কম্পনের সাথে এদিক ওদিক হাওয়া আসছে। এমন সময় তারানাথ নড়ে উঠলেন। বলো, তারপর কেমন আছো? ঠাকুর মশাই কেমন আছেন? শুনলাম আপনি নাকি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তারানাথ চোখ দুটো খুলে এবার শান্ত চোখে আমাদের দিকে একটু তাকালেন। তারপর মৃদু হেসে বললেন, তা একটু ছিলেম বইকি, অনেকদিন তোমরা। ওনাকে আটকে দিয়ে কিশোরী বলে উঠল, আরে সেটা না ঠাকুর মশাই, আপনি হঠাৎ কি করে অপেক্ষা করলেন বলুন তো? যদি আমরা আজকে না আসতুম। সব প্রশ্নের এত উত্তর খুঁজলে হবে বলো তো কিশোরী? কিছু রেখে দাও আজীবন রহস্যাবৃত করে। সবই জানা হয়ে গেলে আর কি থাকবে জীবনের রসদ হিসেবে? নাও তো এবার সবাই, একটু চা খাও বাবা। চারি এসে দরজা ঠেলে কিছু কুয়াশা সাথে করে ঘরে ঢুকলো। তারপর চায়ের কাপগুলো নিয়ে একটা একটা করে সকলের হাতে দিল। ও চলে যেতেই কিশোরী চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলে উঠল, ও হ্যাঁ, আপনি কিন্তু শুধু শুধু এড়িয়ে যাচ্ছেন ঠাকুর মশাই। ওই যে বললাম, সব জানা উচিত নয়। নাও নাও, এবারে চা খেয়ে নাও।
চা খাওয়া হয়ে যাওয়ার পরে কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিল। ঠাকুর মশাই সেটা হাতে নিয়ে একটা লম্বা হাসি দিয়ে একটা সিগারেট ধরালেন, তারপর চুপচাপ টানতে লাগলেন। সারা ঘরের কুয়াশার মাঝে সেই সিগারেটের ধোঁয়াগুলো যেন মিশে যেতে লাগলো। তারপর শুরু হলো গল্প। বাইরে রাত বেড়েই চলেছে ক্রমশ। এমন সময় আমি বলে উঠলাম, আচ্ছা ঠাকুর মশাই, আমরা সব ঘটনায় দেখি যে আপনি কোনো একটা বাড়িতে যান, কিন্তু কখনো এমন ঘটনাও কি আছে যে আপনি কোনো বাড়িতে আশ্রয়ের জন্য গেলেন কিন্তু আপনাকে আশ্রয় দেওয়া হলো না? কেন নেই? অবশ্যই আছে। আর সেবারে ঘটে গিয়েছিল একটা অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনা? কেমন ঠাকুর মশাই? এই যে বললে সব বাড়িতেই আশ্রয় নেওয়া সহজ হয়েছিল কিনা, হ্যাঁ, একটা অভিজ্ঞতা ব্যতিক্রম আছে, বুঝলে? কেমন ঘটনা ঠাকুর মশাই বলুন না। আজ না হয় সেটারই গল্প হোক। এই শীতে আমরাও গল্প শোনার লোভ সামলাতে পারছি না। আড্ডা কিন্তু বেশ ভালো রকমের জমে যাবে ঠাকুর মশাই। নিন, আপনি আর দেরি না করে গল্পখানা শুরু করুন তো। হ্যাঁ, বলাই যায়। শীতও বেশ জাঁকিয়ে পড়েছে। আড্ডাখানা একটা ভূতের গল্প ছাড়া যেন করুণ অবস্থা, তাই না? সে আর বলতে ঠাকুর মশাই। চলো তবে মন দিয়ে বসো, আমি সেই গল্পটা তোমাদের বলি। যে বাড়িতে আশ্রয় নিতে আমার সমস্যা হয়েছিল, তবে কারণ আছে একটা, আর যেটার সমাধান করতে আমায় থেকে যেতে হয়েছিল সেই বাড়িতে। তবে বলে রাখছি, এই গল্পটা কিন্তু একটু ভিন্ন। এখানে কিছু মুখোশধারী লোকের দেখা পাবে, যাদের আমরা ভালো ভেবে থাকি সর্বদা। কতটা আগ্রহ নিয়ে যে আমরা এসেছিলাম তার হিসেব নেই। বাইরে কুয়াশা টুপটাপ শব্দ করে বৃষ্টির ফোঁটার মতো করেই পড়ছে। তার মাঝে চারি জিলিপি আর মুড়ি তিনজনের জন্য দিয়ে গেল। আমরা খেতে খেতে তারানাথের দিকে তাকিয়ে থাকলাম। সাধারণ লোকটা এবার কেমন একটা অন্যরকম হয়ে উঠছেন। আসলে গল্প বলার মুহূর্তে ওনাকে একটু অন্যরকম লাগে বই কি। ঠিক তান্ত্রিকের রূপটা এই সময় দেখা মেলে। রহস্যময় মুখ, চোখ, হাসি, অতীত স্মৃতি ভাবতে ব্যস্ত। একবার উত্তরের দিকে গিয়েছিলাম বটে, তবে সেবারে যেন ভালো মতো ঘুরতে পারিনি। কনকলতার ঘটনাটা আমার সামনে এসেছিল, সেটাই মেটাতে গিয়ে জানোই তো বেশ কিছুদিন লেগেছিল। তাই ইচ্ছে হলো আরো একবার উত্তরের পাহাড়ের দিকে যাব। এই নিজের চেনা পরিচিত জায়গাটা ছেড়ে উত্তরবঙ্গের পাহাড় আমায় যেন আর একবার ডাকতে লাগলো। আমিও আর দেরি না করে রওনা হলাম তার হাতছানি ধরে চলার জন্য। শিলিগুড়ি পেরিয়ে পাহাড়ের দিকে যখন ক্রমশ এগিয়ে যেতে লাগলাম, ততই তার অপরূপ সৌন্দর্য আমায় মোহিত করছিল। নেশার মতো লাগছিল সবকিছু। ভবঘুরে মনটার সত্যিকারের রসদ যেন খুঁজে পাচ্ছি। নীল আকাশের নিচে সবুজ পাহাড়টা জুড়িয়ে দিল আমার মনটা। যখন নামলাম তখন বিকেল। ছোট্ট একটা পাহাড়ি স্টেশন, নামটা আজ আর মনে নেই, সে অনেক আগের ঘটনা কিনা। তা নামলাম। বাড়ি ঘর বলতে কিছুই নেই। শীত ছিল বেশ সেদিনও। কুয়াশার আস্তরণ বিকেল গড়িয়ে যাওয়ার সাথে সাথে বেড়ে যেতে লাগলো। খানিক বাদে আমি ছাড়া আর একটা মাত্র লোককে দেখলাম না। চারিদিক ফাঁকা। বেরিয়ে এলাম। বাইরে বন জঙ্গল, বন জঙ্গলের ফাঁকে ফাঁকে দূরে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। তার মাঝে ভেসে বেড়াতে দেখলাম কিছু পাখির দল। আমিও আজ তাদের মতোই ভেসে বেড়াবো বলেই ঠিক করলাম।
চড়াই উতরাই ধরে উপরের দিকে এগোতে লাগলাম। চারিদিকে ঘন বন আর খাদ। খাদের গভীরতা বোঝা মুশকিল, কারণ তার মাঝে লম্বা গাছগুলোর মাথা দেখা যায়। কেমন একটা শব্দ সারাক্ষণ হতে থাকছে। শব্দটা কখনো ভয় হিসেবে ধরা দেয়, তো কখনো আবার রহস্য। আমি হেঁটে চলেছি। একটা পেয়ারা গাছে বেশ কতক পাকা পেয়ারা পেলাম। সেগুলো খাওয়ার পর পাশ দিয়ে বয়ে যাওয়ার সরু নদীতে নামলাম। খুব স্বচ্ছ জল, যেখানে নিচু সেখানে সামান্য ঝর্ণা সৃষ্টি করে বেগ একটু বেড়ে গিয়েছে। জলে ভেসে বেড়ানো মাছেদের দলকেও সুন্দর দেখা যায়। আমি স্পর্শ করতে সেগুলো কোন শ্যাওলার ভিড়ে হারিয়ে গেল। তৃপ্তি ভরে জল খেলাম। হঠাৎ দেখি আকাশ কেমন কালো করে উঠেছে। কেমন একটা শীতল বাতাস চারিদিকে বয়ে যাচ্ছে। গাছে গাছে পাতার ডালের মাঝে সেগুলো সরসর শব্দ সৃষ্টি করছে। এবার এখানে আশেপাশে বাড়িঘর কিংবা মন্দির একটা কোথায় পাবো? যদি বৃষ্টি বা ঝড় নেমে আসে, তবে আমি আশ্রয় নেব কোথায়? পা চালাতে শুরু করলাম। ক্রমশ উপরের দিকে যেতে লাগলাম। এই পাহাড়ের কোথাও না কোথাও একটা থাকার মতো জায়গা পেলে বাঁচি, কিন্তু আদৌ গ্রাম কি পাবো? দ্রুত পা ফেলে ফেলে এগিয়ে যাওয়ার সময় আচমকা আকাশে বাজ পড়ার শব্দ হলো। আরো জোরে এগিয়ে যাওয়ার পর একটা বড় অট্টালিকা চোখে পড়ল। পাহাড়ের গায়ে সুন্দর একটা বাড়ি, তার উপরে আরো কতগুলো ছোট বড় বাড়ি। এদিকে আকাশ আরো কালো হয়ে উঠেছে। একদিকে অন্ধকার আকাশ আর একদিকে কুয়াশা। এই দুয়ের মাঝে ভয় একটু লাগছে বইকি। বাড়ির সিংহদুয়ারের দিকে এগোলাম। দুজন প্রহরী দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, শুনছেন? হ্যাঁ, বলুন। উত্তর দেওয়ার পর দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার গেরুয়া পোশাকের দিকে কিছুক্ষণ যে তাকিয়ে রইল সেটা বুঝলাম। আরেকজন বলে উঠল, আপনি? আমি কাঁচু মাচু হয়ে বললাম, আসলে বাইরের আবহাওয়া খুব খারাপ। এখানে যদি একটু থাকার জন্য জায়গা পেতাম, মানে আপনাদের বাড়ির কর্তাবাবুকে একটু যদি ডাকতেন। যান যান, এখানে কোনো তান্ত্রিক জাতীয় লোকের আসার অনুমতি নেই। আমার অবাক লাগলো। বললাম, মানে? এর আগেও তো একজন এসেছিল, আর তার জন্যই বাড়িতে এখন এমন একটা খারাপ সময় যাচ্ছে। তান্ত্রিক এতটা ক্ষতি করে গিয়েছে, কাজে এই বাড়ির কেউই আর তান্ত্রিক গোছের লোককে পছন্দ করেন না। আপনি এখান থেকে চলে যান, কারণ কোনো লাভ হবে না। আপনারা আমার কথাটা শুনুন। আমি কোনো খারাপ অভিসন্ধি নিয়ে আসিনি। আমি কেবল এই ঝড় জলে আশ্রয় নেবার জন্য একটু আশ্রয় খুঁজছি। আপনি আপনাদের কর্তামশাইকে একবার খবর দিন। আমি ওনার সাথে একবার কথা বলি। তারপর ওনার যদি মনে হয় আমি খারাপ, তবে না হয় আমি চলে যাব। একটু পর এলেন জমিদার রাজেন্দ্র সিংহ। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে আমায় দেখতে পেয়েই নাক সিটকে বলে উঠলেন, আবারও একই জিনিস। আপনি আবার কোন অশুভ সংকেত হয়ে এসেছেন? হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় জানেন তো। দেখুন, এটাও তো হতে পারে যে আপনার সেই সমস্যা আমাকে দিয়ে সমাধান হতে পারে। আমি এক তান্ত্রিক, ঘুরতে এসে আটকে পড়েছি। আসলে এই আবহাওয়া দেখে আমার মনে হচ্ছে শীঘ্র ঝড় জল নামবে। অনেক খুঁজে আপনার বাড়িটাই প্রথম দেখলাম। আমায় বিশ্বাস করুন, সকালে চলে যাব। অবশ্যই, আপনি আমার সাথে ভেতরে আসুন। ভিতরে যাওয়ার আগে উনি আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। বুঝতে পারলাম উনি লোকটা খারাপ নন। হতে পারে কোনো একটা ঘটনা তার মনে তান্ত্রিক ব্যাপারটার উপর খারাপ চিন্তা এনে দিয়েছে। ভেতরে যেতে যেতে নরম সুরে বললেন, আসলে কি বলুন তো ঠাকুর মশাই, এত বড় বাড়িটাতে কোনো সুখ শান্তি নেই। কদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের এমন একটা পরিস্থিতির মাঝে ফেলেছে
কাজে আমি কেন, আমাদের সারা বাড়ির কোনো লোকই তান্ত্রিক ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না। আপনি আসুন, আপনাকে আমার তেমন খারাপ বলে মনে হচ্ছে না, যদিও মানুষ চেনা বড়ই কঠিন। তবে একটা কথা, বিশ্বাস করাটা আমাদের ধর্ম। এবার যার উপর বিশ্বাস করি সে যদি সেটা ভেঙে ফেলে সেটা তার কাছে। অনেক বড় জমিদার বাড়ি। রাজেন্দ্রবাবু বাদেও আছেন রাজেন্দ্রবাবুর মা মালা দেবী, রাজেন্দ্রবাবুর ভাই শেখর বাবু, রাজেন্দ্রবাবুর 2 ছেলে অশোক ও ভূষণ, তা বাদেও একজন বোন কাঞ্চনা। অশোক ও ভূষণের স্ত্রীদেরও একটা করে পুত্র সন্তান। অন্যদিকে রাজেন্দ্রবাবুর ভাই শেখর বাবুর 1 ছেলে 1 মেয়ে। ছেলে বাইরে ব্যারিস্টারি পড়ছেন, মেয়ে বিবাহিত। বাড়িতে থাকা সকলকে দেখলেও রাজেন্দ্রবাবুর মেয়েকে দেখলাম না। হতে পারে কোনো কাজে ব্যস্ত। বাড়ি ভর্তি কাজের লোক। আমায় তারাই উপরের ঘরের দিকে নিয়ে গেল। ঘরে এসে ঢুকতেই প্রবল আকারে ঝড় ও বৃষ্টি শুরু হলো। হাত মুখ ধুয়ে ঘরে বসলাম। বাড়িটাতে এবার কেমন একটা অনুভূতি হতে লাগলো। না, ঠিক নেই বাড়িটা, কোনো না কোনো খারাপ কিছু জুড়ে আছে বাড়িটার সাথে। আমার খাবার ডাক এলো। দেখলাম অপেক্ষা করছেন রাজেন্দ্রবাবু। আমায় সিঁড়ি দিয়ে নামতে দেখেই বললেন, আসুন, চলুন খাবার খেয়ে নেবেন। সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়াটা হয়নি আপনার। আমার অভ্যেস আছে, আমার ইচ্ছে হলেই তো যেদিকে চোখ যায় সেদিকে বেরিয়ে পড়ি। খিদে তেষ্টা আমায় তেমন ভাবায় না রাজেন্দ্রবাবু। এবার দেখলাম গম্ভীর থাকা লোকটাও হেসে ফেললেন। তা বেশ ভালো একটা জীবন তো। আমায় নিয়ে যাবেন নাকি একবার আপনার সাথে? এই সংসার ঘর এইসব আর আমার একদমই ভালো লাগছে না। রাজেন্দ্রবাবুর মা হাসলেন। তবে তো বাবা আমায়ও বেরিয়ে পড়তে হয়। তোদের এখনই যদি সংসারের ওপর অরুচি আসে, তবে আমার তো পাতে নেওয়ার মতো অবস্থাও নয়। যাক, আমরা খেতে বসলাম। রাজেন্দ্রবাবু জোর করে করে খাওয়াতে লাগলেন। পরোটা, আলুর দম, বেগুন ভাজা, ডাল, শেষ পাতে দই মিষ্টি। খেয়ে আবার ঘরে চলে এলাম। জানলা খুলে দিয়ে ভেজা প্রকৃতির দিকে তাকিয়ে দেখছি চারিদিক কেমন শুনশান একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। চারিদিকে পাহাড়ের নীরবতা, সাথে ঝিঁঝি আর ব্যাঙের ডাক তো আছেই। এমন সময়ে সারা বাড়িতে দেখলাম একটা তুলকালাম কাণ্ড শুরু হলো। পুরো বাড়ির লোক যেন কেমন একটা গুঞ্জন করছে, সাথে কারোর চিৎকার করার কণ্ঠ এবার শুনতে পেলাম। তাড়াতাড়ি পা চালিয়ে আমিও নিচের দিকে রওনা হলাম ব্যাপারটা দেখার জন্য। সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। অবশেষে বসার ঘরের দিকে নেমে দেখি কোনো একজন ঘরের একটা কোণে বসে হাত পা ছুঁড়ছে, আর তার চারদিকে সকলে দাঁড়িয়ে তাকে ধরার চেষ্টা করছে। মা চল, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। চল মা। এ মা, এমন করতে আছে নাকি? চল, আমি তোকে গল্প শোনাবো। তোর মনে আছে কত সুন্দর সুন্দর গল্প শোনাতাম আমি তোকে? তখনই একটা কর্কশ কণ্ঠে মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। না না, তোমরা আমায় যেতে দাও আগে। কেন এমন করে আটকে রাখছো আমাকে? যেতে দাও। ততক্ষণে আমি ওখানে পৌঁছে গেছি। আমায় দেখে শেখর বাবু বলে উঠলেন, এই তো, এই আমাদের কাঞ্চনা ঠাকুর মশাই। ওকে তখন এজন্যই দেখেননি। রাজেন্দ্রবাবু আমার দিকে তাকালেন। হ্যাঁ ঠাকুর মশাই, ও আমার মেয়ে কাঞ্চনা। ওকে নিয়ে আমাদের যত সমস্যা। সব ভিড় ঠেলে আমি কাঞ্চনার দিকে এগিয়ে গেলাম। দেখলাম এবার সব ফেলে সে আমার দিকে ড্যাব ড্যাবে চোখে কেমন করে একটা তাকিয়ে রইল। চোখের পাতা নড়ছে না। সত্যি কাঞ্চনা খুবই সুন্দর দেখতে। পান পাতার মতো গোল মুখের উপর গোল গোল দুটো চোখ, টিকালো নাক, পাকা গমের মতো গায়ের রং,
লম্বা এক মাথা, কোঁকড়ানো চুল, শুধুমাত্র এলোমেলো বলেই একটু কেমন লাগছে, তবে রূপে বলা গেলে দুর্দান্ত। আমি তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলাম। এনারা সবাই তোমায় কোথায় যেতে বাধা দেয় কাঞ্চনা? আমি অনেক দূর চলে যেতে চাই। আমি চলে যেতে চাই। সেই লোকগুলো আমায় কেউ যেতে দিতে চায় না, কেউ না। চলো, আমি তোমায় নিয়ে যাব, তবে তার আগে তো তোমায় কিছু কাজ করে দিতে হবে। কি কাজ ঠাকুর মশাই? দেখো কাঞ্চনা, আমি তো এই বাড়িতে নতুন এসেছি, কাজেই বাড়ির লোকগুলোর তো উচিত বলো আমায় চারদিকটা ঘুরিয়ে বাড়িটা নিয়ে গল্প বলা। বাড়ির সব ব্যাপারে তো আমার জানা উচিত, তাই না কাঞ্চনা? এই দেখো না, তোমারই কথা আমি এখনো অবধি জানি না। তোমায় এখানে দেখে তবেই না আমি জানতে পারলাম, জানো। চলুন, তবে আপনাকে আমি গল্প বলবো। এই বাড়িটার সাথে আপনাকে আমি পরিচয় করিয়ে দেব। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অন্যদিকে কাঞ্চনা কোনো ভ্রুক্ষেপ না করে আমায় টেনে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। বাইরে তখন মুষলধারে আবার বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে ঝাপসা হয়ে এসেছে। কাঞ্চনা উপরের একটা ঘরে নিয়ে গেল আমাকে, তারপর আমায় বসার জন্য একটা চেয়ার দিল। এবার বলো তো কাঞ্চনা, তুমি কোথায় যেতে চাও? আমি যাব, কোথায় যাব জানি না, কিন্তু আমি যাবই। কিন্তু কোথায়? মুহূর্তের মধ্যেই একটা অন্য দৃশ্য দেখলাম। আমার সম্মুখে কাঞ্চনা দাঁড়িয়ে, কিন্তু ও যেন আর ওর মধ্যেই নেই। দুই চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কটমট চোখে তাকিয়ে আছে, যেন ওই চোখের অগ্নি দৃষ্টি দিয়ে সে আমায় ভস্ম করে দেবে। আমার দিকে এগিয়ে আসতে লাগলো এবার খুব অদ্ভুত ভাবে। আমার পথে আসিস না, আমায় যেতে দে। আসিস না আমার পথে, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কাঞ্চনা শোনো, কি বলছো তুমি এইসব? কিন্তু সে আর শুনল না, যন্ত্রের মতো এগিয়ে যেতে লাগলো দরজা পেরিয়ে। বাকিরা ওর দিকে ছুটে এলো। ওর বাবা কাঞ্চনাকে ধরতে এলেই কাঞ্চনা দুই হাতে তার গলা চেপে ধরলো। রাজেন্দ্রবাবু আহ উহ করতে লাগলেন। কাঞ্চনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও নিজের মনেই বলে চলেছে, কেউ আসবি না আমার সামনে, কেউ না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি ছুটে গেলাম ওর দিকে, তারপর মন্ত্র পড়ে ফুঁ দিলাম ওর পিছনে। ব্যাস, চারিদিক নীরব, বাইরে ঝিঝি ডাকছে তারস্বরে। অনেক দূরে কিছু শেয়ালের দল সুর করে ডেকে চলেছে। কাঞ্চনা এবার ঢলে পড়তে লাগলো। আমি ওর বাবার দিকে তাকিয়ে বললাম, ওকে ধরুন, তারপর শুইয়ে দিন ঘরে নিয়ে গিয়ে। বাড়িটা কেমন চুপচাপ এবার। কোনো একটা রাক্ষসী যেন সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে গোটা বাড়িটা। সেদিন আর কোনো আলোচনা হলো না বাড়ির কারোর সাথেই, কারণ সকলেই প্রায় চিন্তায় আছেন এটা নিয়ে। আমি তবু আরো কিছু করে দিলাম, যেমন কাঞ্চনা এবার এমন করলে ওর কপালে ফোঁটা হিসেবে দেওয়ার জন্য তেল পোড়া দিলাম। তারপর ঘরের চারিদিকে গণ্ডি করে দিলাম, যাতে আর কোনো অশুভ শক্তি ওর ঘরের ভিতরে এসে ওকে কবজা করতে না পারে। আপাতত ঘুম হচ্ছে কাঞ্চনা। বাড়ির ভেতর চাপা গুঞ্জন হয়েই চলেছে। এভাবেই একে একে নিজেদের ঘরে গেল। কাঞ্চনার সাথে ওর বাবা আর মা রইল। আমি বললাম রাতে কোনো সমস্যা হলে যেন আমায় ডেকে নেন, যদিও ভালো করে ঘুমোবে এটা আমি নিশ্চিত। রাতে কিছুতেই আর ঘুম আসছে না। রাত তখন বুঝি মাঝরাত। একটু ঘুম এসেছিল ক্লান্তির জন্য, কিন্তু পরে আবার ভেঙে গেল। ওর মধ্যেই কাঞ্চনার
আর কোনো সমস্যা হয়নি। হলে ঠিক আমায় ডাকতেন রাজেন্দ্রবাবু। উঠে ছাদে গেলাম। এই শীতল বাতাস গায়ে লাগলে যদি একটু ভালো লাগে। চারিদিকে জোছনা। বাড়ির চারদিকে দাঁড়িয়ে থাকা বিশাল আকার পাহাড়ের জঙ্গল থেকে বিভিন্ন রকম শব্দ ভেসে আসছিল। পেঁচা একটা ডাকছিল কোনো গাছের ডালে যেন। এমন সময় চোখ গেল বাড়ির সামনের দিকে। দোতলার এই ছাদ থেকে বাড়ির সামনে কেউ থাকলে এমন বানভাসী জোছনায় ঠিক দেখা যাবে। হ্যাঁ, কেউ ওখানে আছেই। সে আমায় দেখতে না পেলেও আমি ঠিক দেখেছি। সে ফটকের বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাড়ির দিকে। আর এখন প্রহরীরাও কাজ থেকে অবসর নিয়ে ঘুমোচ্ছে বলে কেউ তাকে দেখতে পায়নি। খুব ধীরে ধীরে পা ফেলে ফেলে এগিয়ে যেতে লাগলাম। সিঁড়ির কোণের আধার আর এক নাগাড়ে হয়ে যাওয়া রিন রিনে শব্দটা যেন বুকের ভেতর কেমন একটা ভয়ের অনুভূতি সৃষ্টি করে। খুব স্লথ পায়ে হেঁটে নামছি যাতে কোনো শব্দ না হয়। তারপর খুব সাবধানে পা ফেলে বাগানের কোণে কোণে দিয়ে এগিয়ে যেতে লাগলাম ফটকের দিকে। গাছে আমার স্পর্শ লেগে গাছে লেগে থাকা বৃষ্টির জল আমার গায়ে যখন পড়ছে তখন একবার চমকে উঠেছিলাম। এইভাবেই ফটকের কাছে এসে গিয়েছি। আমি জানি এ ক্ষতি বই ভালো করতে আসেনি। আজ কাঞ্চনা একটু ভালো আছে বলেই হয়তো নজরদারি করতে এসেছে। অন্তত এটা আমি নিশ্চিত যে কাঞ্চনার এমন করার পিছনে কারোর হাত আছেই আছে। আমি ফটকের সামনে এগিয়ে যাচ্ছি আর ঠিক এমন সময় আচমকা পাথরের উপর পা পড়ে যায় আমার। বৃষ্টি হয়ে পাথর ভিজেছিল। তার উপর পা পড়তেই ধপাং করে আছাড় খেয়ে পড়লাম। তখনই অন্যদিকে থাকা ব্যক্তি হুড়মুড় করে উঠল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। ব্যথা লাগলেও সেটা ভুলে উঠে ঠিক দাঁড়িয়েছি। তবে লাভ হলো না। সে ছুটে পালিয়ে যাচ্ছে ততক্ষণে পাহাড় জঙ্গল ধরে। একটুর জন্য তার মুখটা আর দেখা হলো না। এই পাথরটা থাকার যেন আর জায়গা পেল না। আমি আর দেখতে পেলাম না তার মুখটা। সেইভাবে ফিরে আসতে হলো ঘরে। বাকি রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আর অনেকবার জানলা খুলে তাকিয়ে দেখেছিলাম আর কেউ এলো কিনা দেখার জন্য, কিন্তু আর কেউ আসেনি। সে হয়তো বুঝতে পেরেছে কেউ তাকে ঠিক নজর দেবে এবার, তাই সে আর আসেনি। পরের দিন সকালে উঠে কাঞ্চনাকে দেখলাম। আজ মনে হলো একটু ভালো আছে কালকের থেকে, তবে এলোমেলো। বেশ দিব্যি ঘরের কাজে সাহায্য করছে। সেটা দেখে রাজেন্দ্রবাবু আমার কাছে এলেন। আজ কিন্তু বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন পর আজকে তাকে একটু সাধারণ লাগছে ঠাকুর মশাই। আমি সকাল সকাল একটু আশেপাশের জায়গাটা ঘুরে বেড়াতে বেরিয়ে পড়লাম। সকালের এক মনোরম দৃশ্য আমার মন কেড়ে নিল। পাখির ডাক, পাহাড়ের কোল থেকে ওঠা সূর্য, খাদের উপর ভেসে থাকা কুয়াশার দল, সব মিলিয়ে দারুণ দৃশ্য। সব মিলিয়ে ফিরে এলাম যখন, তখন বাড়িটা আবারও দেখলাম নিয়ে গেছে। এতে সন্দেহ লাগলো। তাড়াতাড়ি বাড়ির ভিতরের দিকে ছুটে গেলাম। তারপর দেখলাম সকলে আবার সেই একইভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি ঢুকতেই রাজেন্দ্রবাবু আমার দিকে ছুটে এলেন। আপনি এলেন? হ্যাঁ, কিন্তু কেন, কি হলো? কাঞ্চনা কাঞ্চনা আবার আগের মতন করছে। কেমন? ভালো হবে না কিন্তু। আমায় ছেড়ে দে তোরা, নইলে মনে রাখিস আমি কিন্তু কাউকে ছাড়বো না। আর্তনাদ আর চিৎকার মেশানো গলাটা এলো বাড়ির ভেতরের দিক থেকে। কাঞ্চনা কোথায়?
আগে ঠাকুরমশাই, ওকে ওর ঘরে আটকে রাখা হয়েছে। সেদিকে ছুটে গেলাম। কাঞ্চনা তখন বন্ধ ঘরের দরজার উপর থাবড়ে থাবড়ে চিৎকার করে যাচ্ছে। নইলে শেষ করে দেবো গোটা পরিবার। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, নাহলে যখন সামনে যাকে পাবো এক একটাকে খুন করে দেবো, কিন্তু বলে রাখলাম। চারদিকে চুপচাপ। আমি ওর দরজার কাছে দাঁড়ালাম, হাতে মুঠো করা ভস্য। তারপর ফিস ফিস করে রাজেন্দ্রবাবুকে বললাম, আলগুছে খুলে দিন দরজা। উনি খুব আস্তে আস্তে দরজা খুললেন। তারপর ভেতরে অবাক হয়ে তাকিয়ে বললেন, এখানে এখানে কাঞ্চনা কোথায়? আর ঠিক তখনই একটা জোরে শব্দ হলো। কাঞ্চনা দরজার ভেতর থেকে সজোরে বেরিয়ে এসে ওনার মাথায় আঘাত করলো। তবে এই মুহূর্তে আমায় যেটা করতে হবে সেটা থেকে আমি পিছলাম না। ভস্যগুলো ছুঁড়ে দিলাম কাঞ্চনার দিকে। ও ধীরে ধীরে আবার নেশাতুরের মতো হয়ে যেতে লাগলো। আমি ওকে ধরে শুইয়ে দিলাম বিছানার উপর। রাজেন্দ্রবাবুর একটু পরে জ্ঞান ফিরল। ওনার মাথার ক্ষত জায়গায় ঔষধি গাছের বাটা লাগিয়ে দিয়েছিলাম। উনি চোখ মেলে তাকিয়েই প্রথমেই আমার হাতটা ধরলেন। আপনি তো আজই চলে যাবেন বলছেন, আপনি থেকে যান না ঠাকুরমশাই। আর কাঞ্চনা ঠিক হওয়ার পরেই না হয়। সবার মুখের দিকে তাকিয়ে দেখি সকলেই আমার দিকে তাকিয়ে আছে, আর সকলেই চাইছে আমি থেকে যাই। কাঞ্চনার জন্য থেকে গেলাম। পণ করলাম ওকে ঠিক জীবনে ফিরে যেতে না দেখা অবধি এই বাড়ি থেকে আমি বেরোবো না। যেমন করেই হোক ওকে সঠিক জীবন দেব। সেদিন প্রায় ঠিকই ছিল কাঞ্চনা, তাই সারাদিন আর কোনো সমস্যা হলো না ওর। সন্ধেবেলা শীত আরো জাঁকিয়ে পড়ল। চারিদিকে কাঁপা কাঁপি অবস্থা। বারান্দায় বসলাম। বারান্দার বাইরে কুয়াশার আস্তরণে একটু দূরের জিনিসকেই দেখা যাচ্ছে না। এমন সময় রাজেন্দ্রবাবু এলেন। ঠাকুরমশাই, আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছি যে। উনি এসে আমার সামনের চেয়ারে বসলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ওনার মৌনতা ভাঙার অপেক্ষা করতে লাগলাম। একটু পর বলতে শুরু করলেন, আজ থেকে অন্তত মাসখানেক আগের ঘটনা, বুঝলেন? তখনও তেমন শীত পড়েনি। একদিন সন্ধ্যাবেলা আমার বাড়ির ভিতরে বসে আছি। শ্রমিকরা সবে মাঠে কাজ সেরে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের এইসব জিনিসে ভক্তির শ্রদ্ধা একটু বেশি, তাই ছুটে গেলাম ওনার কাছে। গিয়েই দেখলাম সন্ধ্যার অন্ধকারে একজন গেরুয়া বসন পরে দাঁড়িয়ে। আমি তাকে প্রণাম করে বললাম, বলুন বাবা। আমি একজন তান্ত্রিক। আসলে নিজের সাধনার জন্য এই পাহাড়ে যাচ্ছিলাম। পথে খুব ক্লান্ত অনুভব করছি। কয়েকটা দিন যদি আপনার বাড়িতে একটু। আমি আনন্দে আত্মহারা হয়ে তার কথা থামিয়ে দিয়ে বললাম, যদি কেন, আমি আপনাকে আমার বাড়িতে রাখতে পারলে অনেক ধন্য মনে করব নিজেকে। তবে ভাবতেই পারিনি এই ধন্য হতে গিয়ে জীবনে এমন একটা বিপদ টেনে নিয়ে আসব। কেমন বিপদ? হ্যাঁ, উনি আমার বাড়িতে এলেন। আমরা সকলে ওনার আপ্যায়ন খুব যত্নের সাথেই করতে লাগলাম, যাতে কোনো ত্রুটি না হয়। সবচেয়ে বেশি তার পিছনে সময় দিয়েছিল আমার মেয়ে কাঞ্চনা। আসলে কাঞ্চনা অনেক লক্ষ্মীমন্ত মেয়ে। অতিথি আপ্যায়ন আর তার সেবা করা এইসবে তার জুড়ি মেলা ভার। এখন এমন অবস্থা না হলে আপনিও দেখতেন। হ্যাঁ, কাঞ্চনাই সেই তান্ত্রিককে দেখভাল করতে লাগলো যথেষ্ট ভালো করে। আর একটা সময়ের পর সে নিজের অজান্তেই তান্ত্রিকের খুব পছন্দের একজন হয়ে উঠল। তান্ত্রিক তখন তাকে ছাড়া আর কিছুই বোঝেন না। মজা ছিল কখনো বলেই বসতেন, আমার ইচ্ছে করে কাঞ্চনাকে নিয়ে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই। আসলে ওর মতো কেউ কোনোদিনও আমার সেবা করেনি। কি কাঞ্চনা, যাবে? কাঞ্চনার মায়ের চোখে
তান্ত্রিকের জন্য কিছু ধরা পড়েছিল। আমায় বলেছিল, তুমি কাঞ্চনাকে আর সেই তান্ত্রিকের সাথে বেশি মিশতে মানা করো। আমার ওই তান্ত্রিককে আর তেমন সুবিধের মনে হচ্ছে না। তুমি কি সব ভুলভাল চিন্তা ভাবনা করো বলো তো? তান্ত্রিক বাবা ওকে নিজের মেয়ের মতোই দেখেন, দু একটা মজা হয়তো করেন, সেগুলোকে এইভাবে নেবার তো কোনো মানে হয় না। এভাবেই একদিন তান্ত্রিকে চলে যাওয়ার সময় এলো। যাবার আগের দিন আমি তাকে বললাম, আচ্ছা বাবা, আমি আপনাকে দক্ষিণা স্বরূপ কি দেব বলুন তো? তান্ত্রিক যেন এটারই অপেক্ষা করছিলেন। তার চোখ দুটোর মধ্যে আমি লোভ দেখতে পেলাম। যেটা চাইবো সেটাই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু চরম অমঙ্গল হবে। সেটা কিন্তু আপনার জানা আছে জমিদার বাবু। ওখানে বসে থাকা বাড়ির লোকের মুখগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেল, কারণ তারা কখনো ভাবতেই পারেনি এতটা আপ্যায়নে থাকা লোকটা এইভাবে কোনো রকম কথা বলতে পারেন। আমি বললাম, বলুন, আমি দেবার পণ করছি। আমি আপনার কন্যা কাঞ্চনাকে নিজের অর্ধাঙ্গিনী করতে চাই, তাই আপনাকে দক্ষিণা স্বরূপ ওকেই আমাকে তুলে দিতে হবে। আমি পুরো থমকে গেলাম। রাজেন্দ্রবাবু একটু চুপ থেকে বললেন, ঘরের মধ্যে মুহূর্তে নীরবতা নেমে এলো। কাঞ্চনা চমকে উঠল। দক্ষিণা অস্বীকার করলে কিন্তু অমঙ্গল নেমে আসবে জমিদার বাড়ির উপর। আমি রেগে উঠে দাঁড়ালাম, সাথে আমার অপর ভাইও। তারপর ক্রুদ্ধ হয়ে বলে উঠলাম, আপনার সাহস কি করে হয় এমন একটা প্রস্তাব রাখার? আমার কন্যা যেভাবে বিলাসিতার মাঝে জীবন কাটিয়েছে সেটা ছেড়ে এসে আপনার সাথে কিভাবে ভিক্ষুকের মতন জীবন অতিবাহিত করবে? হ্যাঁ, সাথে আমার ভাই পারতো তার টুটি চিপে ধরে তাকে শেষ করে দেয়। আসলে তাকে বাড়ির লোকগুলো যতটা সম্মান করেছিল, তার প্রস্তাবে ততটাই ঘেন্না করেছিল। সকলে মিলে ভাইকে আটকানো হলো। তান্ত্রিক চলে গেলেন, আর সিংহদুয়ারের কাছে দাঁড়িয়ে এই বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, আমি যেটা চাই সেটা আমায় হাত পেতে নিতে হয় না। আমি যেটা চাই সেটা আপনা আপনি আমার কাছে এসে ধরা দেয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। উনি তারপর চলে গেলেন। আমরা ভেবেছিলাম হয়তো উনি আর কখনো ফিরবেন না। উনি তো তান্ত্রিক মানুষ, কখন কোথায় যেতে হয় ঠিক নেই। উনি কি মনে রাখবেন আমাদের ব্যাপারটা? কিন্তু বলার পর উনি আটকে গেলেন। বললাম, কিন্তু আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রমাণ দেয় যে সে ভুলতে পারেনি কিছুই। যেমন উনি যাবার ঠিক কিছুদিন পর থেকেই আমাদের বাড়ির চারদিকে কেমন একটা পরিবেশ তৈরি হতে লাগলো। এতটা ছমছম করা পরিবেশ কখনো ছিল না আগে আমাদের বাড়ির চারিদিকে। মনে হলো কেউ যেন ঘুরে বেড়াতো। অনেক রাতে তার পায়ের শব্দ হতো। কখনো মনে হতো সে দূরে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। আবার কখনো ছাদে গিয়ে দাঁড়ালে আমার মনে হতো যে আমার ঠিক পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে খুব বিভৎস চোখের চাউনি দিয়ে দেখছে। কখনো আধারে মনে হতো আলকুচে কারোর হাত আমার কাঁধে এসে পড়ছে। এটা শুধু আমার না, অনেকের সাথে হতে লাগলো। একদিন রাতে ঘুম ভেঙে উঠে বসলো কাঞ্চনা। ওর চিৎকার শুনে সকলের ঘুম ভেঙে গেল। সকলে ছুটলাম ওর ঘরের দিকে। গিয়ে দেখি আধার ঘরে ও চিৎকার করছে। তাড়াতাড়ি লণ্ঠন জ্বালিয়ে নিয়ে দেখলাম এক কোণে সিটি আছে মেয়েটা। কি হয়েছে মা তোর? ও দিদি ভাই, অমন করে আছিস কেন? সে ভয়ে ভয়ে জানালো, আমি অনেকদিন থেকে একটা বাজে স্বপ্ন দেখছি। কেউ যেন কেউ আমার উপর ঝুঁকে আমায় খুব ভালোভাবে দেখছে। তার বিমৎস মুখটা আমার ঘুমন্ত মুখের ওপর। আর আজ সত্যি আমি তাকে দেখেছি। এই স্বপ্নটা আজকেও দেখার পর আমি চোখ মেলে তাকিয়েছি। আমি দেখলাম আমার বুকের উপর একটা মুখ ঝুঁকে। আমি তার মুখ দেখিনি, তবে শুধু চোখ দেখেছি। খুব খুব ভয়ঙ্কর তার দৃষ্টি। মুহূর্তেই ঘরের আলো নিভে গেল। আমি চিৎকার
চিৎকার করলাম। বাড়ির সকলেই সেদিন ওটাকে দুঃস্বপ্ন ভেবে বিশ্বাস না করলেও পরবর্তীকালে ধীরে ধীরে সেটাকে বিশ্বাস করতে লাগলো। এমনই আরো ঘটনা ঘটেই যেতে লাগলো। পরের দিন ওকে নিয়ে ওর মা ঘুমোলো। একটা সময়ের পর ওর মায়ের ঘুম ভেঙে গেল কিছু একটা শব্দের কারণে। নিভতে থাকা লণ্ঠনে ঘরটা আবছা আবছা আলো। তখন সে আলো আধারের মাঝে এসে দেখতে পেল আমাদের কাঞ্চনা উঠে দাঁড়িয়ে যন্ত্রের মতন হেঁটে যাচ্ছে দরজার দিকে। সে পিছন থেকে ডাকলেও সাড়া দিচ্ছে না, শুনতেই পাচ্ছে না, ঘড়ির মতো যেন এগিয়ে চলেছে। দরজার বাইরে গিয়ে তখন কাঞ্চনা সিঁড়ির দিকে এগোচ্ছে। চারিদিকে লন্ডনের কাপা কাপা আলো, মাঝখান দিয়ে কাঞ্চনা কি অদ্ভুতভাবে হেঁটে চলেছে। বাইরে ঝিঁচি ডাকছে তারস্বরে। সারা বাড়ি ঘুমিয়ে, সাথে কারোর একটা খুব ফ্যাকাশে কণ্ঠ বাতাসে ভেসে আসছে। এসো কাঞ্চনা, এসো। আরো আছে, এসো। আমি প্রতীক্ষিত কাঞ্চনা, এসো, এসো আমার কাছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠেছিল কাঞ্চনের মা। সারা বাড়ি তখন জেগে উঠল। তখনও কাঞ্চনা সেই সিঁড়ি বেয়ে নামছিল। নাইলে সেদিন কি হতো জানি না। ওকে ধরে চোখে মুখে জল দেওয়া হলো। তারপর সে একটু সুস্থ হলো। সেই শুরু। তারপর থেকে অনেক তান্ত্রিক কবরেজ অনেক কিছুই নিয়ে আসা হলো, কিন্তু একটাও কাজে দিল না। একটার পর একটা ঘটনা ঘটেই যেতে লাগলো। এই ভোগান্তির কিছুতেই আর শেষ হচ্ছে না। আমরা নিশ্চিত ওই তান্ত্রিকই সবকিছু করছে। কিন্তু যিনি তান্ত্রিক তিনি তো লোভ, কাম, ক্রোধ এগুলোর ঊর্ধ্বে থাকেন। তিনি তান্ত্রিক হলে তো এইভাবে উশৃঙ্খলতার সৃষ্টি করতেন না, না তো এইভাবে কারোর মনের বিরুদ্ধে গিয়ে তাকে নিজের করে চাইতেন। আমি তো এইসব কিছু জানি না ঠাকুর মশাই। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই সমস্যা সমাধান না করে আমি কিছুতেই যাচ্ছি না। সমূলে এটা শেষ করব বললাম, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কি করব। সেই তান্ত্রিককেই বা কোথায় পাবো? যাক, সেদিন রাত্রে আমার দু একটা পদ্ধতি অবলম্বন করার পর কাঞ্চনা ভালো মতো ঘুমোতে পারল। তবে সেটা ঘোরের মধ্যে থেকেই। এখনো সে সেই ঘোর থেকে বেরিয়ে আসতে পারেনি। আর সেটা যে কোনো সাধারণ ব্যাপার নয় এটা নিশ্চিত, কারণ যে করেছে সে খুব শক্ত কাজ করেছে কাঞ্চনাকে পাওয়ার জন্য। পরের দিন সকালে উঠে একটু পাহাড়ের দিকে গেলাম। আসলে পাহাড়ের দিকে গেলে তার নীরবতা দুশ্চিন্তাকে নিমেষের মধ্যেই ভুলিয়ে দিতে পারে। এই সুন্দর একটা মুহূর্তের জন্য পাহাড়ে তাই অন্যরকম ভালো লাগা থাকে। আমি তাই করলাম। ফিরে আসতেই দেখলাম রাজেন্দ্রবাবু আমার দিকে এগিয়ে আসছেন। আপনার কাছে একজন একটা কথা বলার জন্য বলেছেন। উনি একটু আগেই এসেছিলেন। শুনে তো আমি অবাক। এই জায়গায় আমার সাথে আবার কার কথা থাকতে পারে? এবার আমায় অবাক করে দিয়ে উনি একটা কথা বললেন। সে বললেন যে এই বাড়িতে আজকে রাতে খুব খারাপ একটা ঘটনা ঘটতে চলেছে, তাই বাড়ির সকলেই আজকে একটু সাবধানে থাকবেন, কেমন? আর সাথে আপনাদের বাড়িতে যিনি আছেন তাকেও এই কথাখানা একটু বলে দেবেন। আমি এই বাড়িতে আছি সেটাই বা কিভাবে সে জানলো? তাই প্রশ্ন করলাম, কে উনি? কিছু বলেছেন? কই না তো। ওনার বর্ণনা? এবার ওনার দেওয়া বর্ণনা শুনে আমি অবাক হলাম। আর চিনতে অসুবিধা হলো না। এসেছিলেন অমর জীবন। আমার কাছে না এসে এই বাড়ির লোককে সংকেত দিয়ে গিয়েছেন। মনের ভেতরটা এক স্বর্গীয় শান্তিতে ভরে গেল। তবে পরক্ষণে ওনার সংকেত মনে পড়ল। আমায় উনি সাবধান করেছেন। আমি ঠিক করলাম সন্ধ্যের আগেই এই বাড়ি সুরক্ষার কাজ করব। তবে তার আগে আশেপাশে ঘুরে দেখব, কোথাও যদি তার সন্ধান পাই। আমার খুব দেখার ইচ্ছে থাকে কে এমন
যে এক নারীকে পাওয়ার জন্য এমন খারাপ কার্য করে চলেছে? কিছু একটা খেয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোককে বললাম, ভয় নেই, আমি আছি, কিছু একটা করবই করব। ভগবানের কৃপায় কিছু হবে না এই বাড়ির। আজীবন দুষ্টের দমন হয়ে এসেছে, কেউ কখনো খারাপ কাজ করে জিততে পারেনি। তারপর রাজেন্দ্রবাবুকে বলে বেরিয়ে পড়লাম। সেদিন রোদ উঠেছিল, আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তবে থেমে যাইনি। চারদিকের পাহাড় চষে বেড়াতে লাগলাম। আমার লক্ষ্য থেকে আমি একটুও সরে আসিনি। সাথে মনের ভেতরে একটা জেদ চেপে গেল, তাকে আমি সামনে থেকে দেখবই। এইভাবে চারিদিকে দু একটা পাহাড় আমি খুঁজেও কোথাও পেলাম না। একটা সময় ক্লান্ত হয়ে পাহাড়ের পাশে একটা ঝর্ণার পাশের গাছের তলায় বসলাম। ঝর্ণার শব্দ, পাখির ডাক আর ফুরফুরে বাতাস আমার চোখ বুজিয়ে দিল। আর একটা সময়ের পর আমি কোথায় যেন হারিয়ে গেলাম। আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের কোনো একটা জায়গায়, যার সামনে একটা বেগুনি ফুলের বড় গাছ। তার পাশ দিয়ে একটা খুব খাড়া আর দুর্গম রাস্তা। সেদিকে এগিয়ে গেলাম, অনেক হাঁটছি। অবশেষে একটা জায়গায় গিয়ে কিছু মন্ত্র শুনতে পেলাম। কোনো পুরুষ মন্ত্র পড়ছে। ঘুমটা ভেঙে গেল। আমি যে স্বপ্নে ছিলাম সেটা বুঝতে পারলাম। উঠে দেখি আর কি করা যায়, তার দেখা তো আর পেলাম না। এমন সময় ডান দিকে চোখ গেল, তাকিয়ে দেখি একটা বেগুনি ফুলের গাছ, আর তার পাশ দিয়ে চলে গেছে একটা পাথুরে দুর্গম খাড়া পথ। ঈশ্বরকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এগিয়ে যেতে লাগলাম, আর স্বপ্নের সাথে রাস্তাটা সত্যি মিলে যাচ্ছিল। হাঁপিয়ে গেলেও আর থামলাম না। এইভাবে বিকেল হয়ে এলো। আমি অন্তত 4 ক্রোশ দুর্গম পথ পাড়ি দিয়েছি, আর অবশেষে কিছু মন্ত্রের শব্দ পেলাম। শব্দ অনুসরণ করে এগিয়ে গেলাম, আর জঙ্গলের শেষে একটা গুহা পেলাম। কিছু না ভেবে খুব সাবধানে পা ফেলে গুহার ভিতরে যেতে লাগলাম। গিয়েই অবাক, হ্যাঁ, মিলে গিয়েছে। ওখানে একজন লাল পোশাক পরে ধ্যান করছে, তবে উনি কোনো তান্ত্রিক নয়, কাপালিক। এবারে বুঝলাম উনি তান্ত্রিকের পোশাক পরে ঘুরে বেড়ান, একজন ছদ্মবেশী কাপালিক। আরো ভালো করে দেখলাম ভেতরটা, আর লক্ষ্য করলাম উনি দেবী ছিন্নমস্তার ধ্যানে ব্যস্ত, কারণ ওনার সামনে রাখা দেবী ছিন্নমস্তার যন্ত্র, যার উপর ফুল আর নৈবেদ্য সহযোগে উনি পূজা করছেন। দেবীকে জাগ্রত করে খারাপ কাজে লাগাচ্ছেন। আর ঠিক তখনই একটা বাতাস এলো। সেই ব্যক্তির সামনে এসে সে থেমে গেল। কাপালিক চোখ খুললেন, মুখে একটা বিকট হাসি। আজ রাতে তুই আমার নিশানা ধরে যাবি, তারপর সেই বাড়ির ক্ষতি করে মেয়েটাকে নিয়ে আসবি। এত অহংকার না, একেবারে ধুলোয় মিশিয়ে দিবি সব। বাড়িটা ধ্বংস করে দিবি, আর তোর মনের মতো কাউকে নিজের শিকার করে নিবি। তার অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিক। বুঝতে পারলাম সেই পিশাচকে পাঠিয়ে দেবে আজ রাতে ওই বাড়ির ক্ষতি করার জন্য। ফিরে এসে খড়ের দাওয়ায় ধপাস করে বসলাম। খুব ক্লান্ত হয়ে গেছিলাম। বাড়ির সকলে জল, পাখা ইত্যাদি নিয়ে এসে আমার সামনে বসলেন। আপনি এই আসছেন বলে গেলেন, তারপর কোথায় গিয়েছিলেন ঠাকুরমশাই? ক্লান্ত গলায় বললাম, আমি এখন কিছু বলতে পারবো না, শুধু আমি যেগুলো বলবো আমায় এনে দিন। আর হ্যাঁ, সন্ধ্যের পূর্বেই বাড়ির কুল দেবতার পূজা সম্পন্ন করবেন। বাড়ির সুরক্ষার জন্য আমার যেগুলো দরকার সেগুলো ফর্দ করে দিলাম। কাজের লোক নিয়ে এলো সেগুলো। তখন বিকেল প্রায় শেষ।
তার আগেই বাড়ির কুল দেবতা লক্ষ্মী আর নারায়ণের পুজো হলো ভালো করেই। আর তারপর আমি সারা বাড়ি সুরক্ষার কটা যজ্ঞ করলাম। অবশেষে তার ছাই দিয়ে চারিদিকে গণ্ডি করে দিলাম। যাক, এখন কাঞ্চনা ঠিক থাকলেই হলো। পুরো বাড়ির লোকজন সবাই ভিতরে এলেন। সন্ধে হওয়ার পর বাতাসের একটু পরিবর্তন হলো। শীতের সন্ধে, তার উপর শুরু হতে লাগলো হালকা বাতাস। তবে তখনও তেমন কিছুই হলো না। শুরু হলো আরো একটু রাত বাড়ার সঙ্গে সঙ্গে। তখন সবাই মিলে ঠিক করলো রাতের খাবার জোগাড় করবে। কাঞ্চনা তখনও ঘুমোচ্ছে। ও ঘোর ভাবের ভিতরেই ছিল। ও জেগে উঠলেই যত সমস্যা। আর ঠিক তখনই ও জেগে উঠল, চিৎকার করে উঠল, আমি যাব, আমি যাব। সকলে মিলে ওকে আটকে ধরে রাখলাম। আর তখনই বাইরে শুরু হলো বিশাল আকারের ঝড়, সাথে বৃষ্টি। আশেপাশের কোথাও হয়নি সেটা, শুধু হয়েছে সেই বাড়ির ভিতরে। হঠাৎ বাইরের অন্ধকার থেকে কেউ যেন চিৎকার করে উঠল, একটা মেয়ে সুরে। আমি বিপদে পড়েছি, আমায় বাঁচান কেউ, আমায় বাঁচান, কেউ কি আছেন? ঝড় বৃষ্টির মাঝে সেই শব্দ এই বাড়ির ভিতরে এলো। বাড়ির লোক যেতে চাইলে আমি বাধা দিলাম। গেলেই এই বাড়ির বিপদ হবে, সেটা একটা মায়া বাড়ির লোককে বাইরে নিয়ে যাওয়ার। তবেই যে তার কাজ কিছুটা এগিয়ে যাবে। একটু পরেই সত্যি সেই চিৎকার থেমে গেল। তবে কাঞ্চনা একটু থেমে থাকলেও আরো শুরু করলো তার মতো করে চিৎকার। তাকে কিছুতেই আটকে রাখা গেল না। তার মধ্যে যেন তখন অনেক বেশি শক্তি। সকলকে একেবারে নিজের থেকে বিচ্ছিন্ন করতে সে সমর্থ হলো। বাইরে তখনও প্রবল ঝড় বৃষ্টি। এমন সময় একটা কণ্ঠ ভেসে এলো, কর্কশ আর ভয়ঙ্কর। কাঞ্চনাকে আসতে দিবি নাকি সকলে মারা পড়বি? বল, আসতে দিবি কিনা? বাড়ির সকলে ভয় পেল। আমি নির্ভয় দিলাম। সে ভয় দেখাবেই, কারণ সে ভিতরে আসতে পারছে না। আর এভাবেই সে একটা সময় ফিরে যাবে। আর শিকার না ধরতে পারার জন্য যে পাঠিয়েছে তাকেই নিজের শিকার করবে। আমি মনে মনে মা ছিন্নমস্তার কাছে প্রার্থনা করে চলেছি। আর এইভাবেই একটা সময় ঝড় থেমে গেল। পরিবেশ একেবারে শান্ত। সবকিছু যেন আগের মতোই, কিছুই যেন হয়নি। তবে চমক লাগলো সকলেরই। গ্রামের প্রান্তে রক্তাক্ত ছিন্ন ভিন্ন অবস্থায় দেখা গেল সেই কাপালিককে। কেউ যেন তাকে শুধুই শিকারই করেনি, অনেক উঁচু থেকে ফেলেও দিয়েছে। মুখটা বাদে তার সারা শরীর কামড়ে খাবার দাগ। বাড়ির লোক বুঝতে পারলেন আমার কথাই মিলে গিয়েছে। আমার কাছে তারা কৃতজ্ঞতা বোধ দেখালেন আর প্রথমবার আমায় অবিশ্বাস করার জন্য ক্ষমা চাইলেন। আপনি ঠিক ভগবান আমার কাছে। না রাজেন্দ্রবাবু, তবে ওনার দৌলতেই ঠিক কোনো না কোনো কারণে পৌঁছে যায় এমনই কিছু লোকের গৃহে যাদের আমায় প্রয়োজন। আপনি দেবী ছিন্নমস্তার পূজা একবার করবেন। তারপর আমি থাকাকালীন বাড়ির কুল দেবতা ও ছিন্নমস্তার পূজা হলো। আর তারপর আমি ফিরে এলাম নিজের জায়গায়। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনীর ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প কাঞ্চনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।